ধৈর্য, সহনশীলতা আর আসল সৌন্দর্য কোথায় লুকিয়ে থাকে তা নিয়ে একটা ছোট্ট কিন্তু গভীর গল্প শুনব। গল্পের শুরুটা কিন্তু কোনো অ্যাকশন দিয়ে নয়, শুরুটা হচ্ছে একটা পরিবেশের বর্ণনা দিয়ে। আজ আকাশটা মেঘলা, সাথে একটু বাতাসও বইছে। এই একটা বাক্যই যেন পুরো গল্পের জন্য একটা বিষণ্ণ, চিন্তাশীল সুর বেঁধে দেয়। তো এই মেঘলা দিনে আমাদের গল্পের যাত্রা শুরু হচ্ছে একটা ট্রেন স্টেশন থেকে। আর এখানকার মূল থিমটাই হলো অপেক্ষা। কতক্ষণ দেরি? 1 ঘন্টা। শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, তাই না? কিন্তু এই 1 ঘন্টার অপেক্ষাটাই গল্পের কথককে আস্তে আস্তে অধৈর্য আর হতাশ করে তুলছিল। সময়ে যত গড়াচ্ছে, বিরক্তি আর অধৈর্য যেন ততই চেপে বসছে। মজার ব্যাপার হলো তিনি কিন্তু চারপাশে জীবনের ছোট ছোট ছবি ঠিকই দেখছিলেন, যেমন বিড়াল কোলে নিয়ে বসে থাকা এক বৃদ্ধা। কিন্তু নিজের ভেতরের অস্থিরতার কাছে বাইরের এই সব দৃশ্য কেমন যেন ম্লান হয়ে যাচ্ছিল। অবশেষে সেই দীর্ঘ যাত্রা শেষ হল, আর এরপরই গল্পের পটভূমিটা একেবারে ঘুরে যায়। স্টেশনের সেই দম বন্ধ করা পরিবেশ থেকে আমরা চলে আসি গ্রামের এক নিস্তব্ধ, শান্ত পরিবেশে। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। একদিকে স্টেশনের সেই টেনশন ভরা অপেক্ষা, অধৈর্য, একটা বন্ধ জায়গা, আর অন্যদিকে গ্রামের বৃষ্টি ভেজা নীরবতা, শান্ত পরিবেশ আর খোলা প্রকৃতি। মানে মানুষের তৈরি করা হতাশার জগৎ থেকে প্রকৃতির দেওয়া শান্তির জগতে একটা দারুণ রূপান্তর, তাই না? তো গ্রামে পৌঁছানোর পরের দিন সকালে একটা অদ্ভুত জিনিস গল্পের কথকের নজর কাড়ে। বাড়ির বাগানের এক কোণায় থাকা একটা সাধারণ গাছ হঠাৎ করেই হয়ে ওঠে এই গল্পের কেন্দ্রবিন্দু। বাগানে গিয়ে তিনি কি দেখলেন? একটা সূর্যমুখী গাছ, যেটা আগের দিনের ঝড়ের কবলে পড়েছিল। আর এর অবস্থাটা ছিল সত্যি বলতে ভয়ঙ্কর। গাছটার অবস্থা ঠিক কেমন ছিল দেখুন। ঝড়ে তো এটা দুমড়ে মুচড়ে গেছিলই, তার ওপর আবার পোকার আক্রমণ। এর জ্যান্ত ডালপালাগুলো পোকারা খেয়ে ফেলছিল। সব মিলিয়ে গাছটা এমনভাবে নুয়ে পড়েছিল যেন সে বাঁচার সব আশা ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করেছে। কি ভয়াবহ একটা ছবি, তাই না? আসলে অবস্থাটা এতটাই খারাপ ছিল যে লেখকের ভাষায় বলতে গেলে মনে হচ্ছিল সে যেন বেঁচে থাকার সকল আশাকে ইতিমধ্যে পরিত্যাগ করে। এটা ছিল গল্পের সবচেয়ে আবেগঘন, সবচেয়ে হতাশাজনক মুহূর্ত। গাছটা শুধু শরীরেই ভাঙেনি, তার ভেতরটাও যেন মরে গিয়েছিল। কিন্তু যখনই মনে হচ্ছে সব শেষ, তখনই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। আর এই বদলের পেছনের মানুষটি হল কথকের সঙ্গী, রুমা। তাহলে কিভাবে এই অসম্ভব সম্ভব হল? প্রথমত, রুমা এগিয়ে আসে। সে ওই ভাঙা গাছটার যত্ন নিতে শুরু করে। তার এই স্নেহ আর পরিচর্যায় গাছটার জন্য লাইফলাইন হয়ে দাঁড়ায়। আর এভাবেই সেই মৃতপ্রায় সূর্যমুখীর ভেতরে আবার নতুন করে আশার বীজ বোনা হয়। আর ঠিক এখানেই আসল ব্যাপারটা ঘটে। রুমার যত্ন থেকে অনুপ্রেরণা পেয়ে সূর্যমুখী গাছটা যেন সিদ্ধান্ত নেয় সে লড়বে। তার চারপাশের এই কঠিন পরিস্থিতির বিরুদ্ধে সে তার নিজের নীরব লড়াইটা শুরু করে দেয়। বেশ, তো চলুন এবার এই লড়াইয়ের শেষ পর্বে যাওয়া যাক। এই পর্বটা কিন্তু একদিন বা দুদিনের নয়, এটা কয়েক মাস ধরে চলা একটা যাত্রার গল্প। এই টাইমলাইনটা দেখুন, পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। প্রথম দিন গাছটা ছিল ভাঙা, পরাজিত। 1 মাস পর যত্ন পেয়ে সে লড়ছিল। আর 3 মাস পর ফুটে উঠল একটা বিজয়ী ফুল। ভাবুন একবার, গল্পের কথক যেখানে 1 ঘন্টার দেরিতে অধৈর্য হয়ে যাচ্ছিলেন, সেখানে এই গাছটা 3 মাস ধরে টিকে থাকার লড়াই চালিয়ে গেছে। শেষ পর্যন্ত যে ফুলটা ফুটল, তার সৌন্দর্যকে সাধারণ বলা যায় না। লেখকের কথায় এর সৌন্দর্য ছিল এক মহাকাব্যের মতো, যা ক্ষুদ্র ক্ষুদ্র ধ্বনি দিয়ে গঠিত, সহজ, সরল, শ্রুতিমধুর ও বৈচিত্র্যময়। মানে এই সৌন্দর্যের মধ্যে শুধু রং বা আকার ছিল না, এর মধ্যে মিশেছিল তার পুরো সংগ্রামের গল্পটা।
সুতরাং এই গল্পের আসল সৌন্দর্যটা কোথায়? নিখুঁত পাপড়িতে নয়, বরং তার টিকে থাকার লড়াইয়ে। এটাই গল্পের মূল বার্তা। একদিকে মানুষের ক্ষণিকের অধৈর্য আর হতাশা, আর অন্যদিকে প্রকৃতির এই শান্ত, নাছোড়বান্ধা মনোভাব। কি অসাধারণ একটা বৈপরীত্য! আর এই গল্পটার শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যে প্রশ্নটা এই গল্পের নামের সাথেই জড়িত। আসল সৌন্দর্যটা আসলে কোথায়? কোনো ত্রুটিহীন নিখুঁত জিনিসের মধ্যে, নাকি কোনো কিছু টিকে থাকার সংগ্রামের গল্পের মধ্যে? ভাববার মতো একটা প্রশ্ন, তাই না?